যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়ায় ধোঁয়া, কত কারখানা হয়েছে। তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে, কিন্তু যদি থাকে আরো অনেক হবে। আপনি ধোঁয়া দেখেছেন, এটা সত্যি। আসলে সিঙ্গুরের পরিত্যক্ত জমিতে তৃণমূলের দুষ্কৃতীরা এখন সারাদিন সারা রাত বসে বসে গাঁজা খায়। উনি সেই গাঁজার ধোঁয়া দেখেছেন। এখন সেই ধোঁয়াকে উঠতে দেখে উনি যদি কারখানা ভাবেন, তাহলে নিশ্চিতভাবেই কিছু গাঁজার কারখানা তৈরি হয়েছে, এবং এত বেশি গাঁজার কারখানা তৈরি হয়েছে যে আমাদের রাজ্যে মোট যে পরিমাণ গাঁজা পাওয়া যায় বা আছে, তার চাইতে বেশি গাঁজার মিথ্যা কেসে তৃণমূল বিরোধীদেরকে অভিযুক্ত করে গ্রেপ্তারও করা হয়েছে। সুতরাং রচনা ব্যানার্জি ভুল কিছু দেখেননি। উনি টেলিভিশনে দিদি নাম্বার 1, উনি কি ভুল দেখতে পারেন? কিন্তু আরো বলেছেন যে দিদি যদি থাকেন আরো অনেক হবে। হ্যাঁ, আরও অনেক গাঁজার কারখানা হবে, কোনো সন্দেহ নেই। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি থাকা মানে হচ্ছে রাজ্যে বেকার বাড়া। মমতা ব্যানার্জি থাকা মানে হচ্ছে রাজ্যে আন্ডার এমপ্লয়মেন্ট বাড়া। আপনি খেয়াল করলে দেখবেন যে এই যে জোম্যাটোর ডেলিভারি বয়, ফ্লিপকার্টের ডেলিভারি বয়, অ্যামাজনের ডেলিভারি বয়, এমন অনেক মানুষকে আপনি খুঁজে পাবেন যারা শিক্ষাগত যোগ্যতার দিক থেকে মাস্টার ডিগ্রি পাস। এমনকি আমি একটি ছেলেকে মিট করেছিলাম যে ছেলেটি ইঞ্জিনিয়ারিং পাস, জোম্যাটোর ডেলিভারি করছে। এটা তো আন্ডার এমপ্লয়মেন্ট। একটা ইঞ্জিনিয়ার ছেলে জোম্যাটোর ডেলিভারি বয়। আপনি এই যে এত শপিং মল তৈরি হচ্ছে, সেই শপিং মলের কাউন্টারে যারা বসেন তাদের যদি ব্যক্তিগত শিক্ষাগত যোগ্যতা জিজ্ঞেস করেন, তাহলে আপনি হরবক্ত গ্র্যাজুয়েট পাবেন, মাস্টার ডিগ্রি পাবেন, কেউ কেউ বিএড পাশ করা পাবেন, কারোর কোনো আইটি ডিগ্রি আছে পাবেন। সবটা মিলিয়ে এই যে আন্ডার এমপ্লয়মেন্ট আর এই যে আনএমপ্লয়মেন্টের হতাশা, এই হতাশা পরিব্যাপ্ত হচ্ছে গোটা বাংলা জুড়ে। বাংলা থেকে এখন 40 লক্ষ পরিযায়ী শ্রমিক গোটা দেশের ভিতর সবচাইতে বেশি। ফলে একজন যুবক, একজন যুবতী, তার ভিতরে যদি হতাশা গ্রাস করে, তাহলে পরে সেই হতাশার দুটো পরিণতি হয়। একটা, হতাশা থেকে মুক্ত হওয়ার জন্য লড়াইয়ের পথ, আর একটা হচ্ছে আরও বেশি হতাশার পথে নিজেকে ভাসিয়ে নিয়ে গিয়ে গাঁজা মদে ডুবিয়ে দেওয়া। মমতা ব্যানার্জি দ্বিতীয়টা চান বলে এবারের রাজ্য বাজেটে যে 1,02,000 কোটি টাকা আয় হবে বলে ঘোষণা করেছেন, তার 22,000 কোটি টাকা আসবে মদের ওপর ট্যাক্স থেকে। মদ বিক্রি বাড়ছে রাজ্যে। মদ বিক্রি বৃদ্ধির অনুপাতে গোটা ভারতবর্ষের ভিতর প্রথমে আমাদের রাজ্য। ফলে মমতা ব্যানার্জি যদি ক্ষমতায় থাকেন, তাহলে রচনা ব্যানার্জি ঠিক বলেছেন, আরও ধোঁয়া বাড়বে, আরও গাঁজা বাড়বে, আরও মদ বাড়বে। প্রসূন ব্যানার্জি খেলতে এসেছেন। আসলে মুশকিল হচ্ছে এই যে খেলা হবে স্লোগানটা রাজনীতিতে তো নিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির কাছে রাজনীতিটা খেলা, আমাদের কাছে রাজনীতিটা নীতির লড়াই। রাজনীতি মানে নীতির রাজা। এখন ন্যাচারালি এক্ষেত্রে প্রসূন ব্যানার্জির সঙ্গে আমাদের ডিফারেন্স থাকবে। এই ডিফারেন্সটা বজায় রেখেই প্রসূন ব্যানার্জির জন্য আমি বলবো যে আপনি খেলুন, কিন্তু একটু সাবধানে খেলবেন, কড়া ট্যাকেলের মুখে পড়তে হতে পারে। ব্যক্তিগতভাবে আমি মনে করি বিবেক সহায় অত্যন্ত দক্ষ অফিসার, এবং তিনি ডিজি হওয়ার পরে আমি ভেবেছিলাম নির্বাচন আগের চাইতে অনেক শান্তিপূর্ণ হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি পরে শুনেছি, সত্য মিথ্যা জানি না, যে বিবেক সহায়ের রিটায়ারমেন্টের ডেট হচ্ছে 31শে মে, আর নির্বাচনী প্রক্রিয়া শেষ হচ্ছে 4 জুন। ফলে স্বাভাবিকভাবেই নির্বাচনী প্রক্রিয়া শেষ পর্যন্ত বিবেক সহায় থাকতে পারছেন না। হয়তো এই কারণেই নির্বাচন কমিশন বাধ্য হয়েছেন আবার চেঞ্জ করতে, আমি সঠিক জানি না। যদি এইটা কারণ হয় তাহলে ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো বিবেক সহায় একজন অত্যন্ত দক্ষ, যোগ্য এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট দায়িত্বপূর্ণ অফিসার ছিলেন। নির্বাচনে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হবে না,
উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে গ্রেপ্তার না হন তার জন্য বারবার সুপ্রিম কোর্টের কাছে গেছেন। অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল, পারলে মুকুল রোহতাগি, তাদেরকে ব্যবহার করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জনগণের খরচ করেছেন ভাইপোকে বাঁচানোর জন্য। কিন্তু যতদূর পর্যন্ত আমি জানি নির্বাচন প্রক্রিয়া চলাকালীন অভিষেক ব্যানার্জির গ্রেপ্তার হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেটুকু সেটিং উনি নরেন্দ্র মোদীর সঙ্গে করে ফেলেছেন মমতা ব্যানার্জি। সুতরাং সেটিংয়ের রেজাল্ট হিসাবে অভিষেক গ্রেপ্তার আপাতত হচ্ছে না। তাহলে সুপ্রিম কোর্টের নজরদারি চাইছেন কেন? আর সুপ্রিম কোর্টের নজরদারিতে নির্বাচন হলে কোনো আপত্তি নেই। এখন পর্যন্ত তো একটাই সংস্থা আছে, সুপ্রিম কোর্ট, যারা সব দিকটা দেখছে। সুতরাং এটা আপত্তি করার ব্যাপার না, কিন্তু মমতা ব্যানার্জি চাইছেন দেখে বিষয়টাকে আমার একটু রহস্যময় মনে হচ্ছে। মমতা ব্যানার্জি সকালে কি বলেন বিকেলে ভুলে যান, বিকেলে কি বলেন পরের দিন সকালে ভুলে যান। এটা আজকে না, এটা ওনার চিরকালেরই অভ্যাস। ফলে উনি কখন কি বলেছেন সেটা ভেবে কোনো লাভ নেই। 1 দফায় না 7 দফায় না 10 দফায় না 50 দফায়, 42টা লোকসভা কেন্দ্র 42 দফায়, আমাদের কোনোটাতে আপত্তি নেই। আমরা খালি একটা জিনিসের নিশ্চয়তা চাই, সেটা হচ্ছে মানুষ তার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে যে দফায় খুশি, 1 দফায় হলে হোক 10 দফায় হলে হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু নির্বাচন কমিশন মনে করেছে, কেন মনে করেছে মমতা ব্যানার্জি বলতে পারবেন। নির্বাচন কমিশন মনে করেছে যে উত্তরপ্রদেশ এবং বিহারের সঙ্গে সমতুল হয়ে গেছে পশ্চিমবাংলা, সেই জন্য উত্তরপ্রদেশেও 7 দফায়, বিহারেও 7 দফায়, বাংলাতেও 7 দফায়। মমতা ব্যানার্জি যদি এতে আনন্দ পান, গর্বিত হন, আমরা উত্তরপ্রদেশ আর বিহারের সমান হয়ে গেছি ভেবে, হতে পারেন। কিন্তু বাস্তবে আমাদের রাজ্যকে বিহার আর উত্তরপ্রদেশের সমান মমতা ব্যানার্জি করে দিলেন নির্বাচন কমিশনের চোখে। তৃণমূল কংগ্রেস রাজ্যের নির্বাচন কমিশনকে কিভাবে ব্যবহার করেছে পৌরসভার নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন। গণনা কেন্দ্রে বিরোধীদের এজেন্টদের থাকতে দেওয়া হয়নি, প্রার্থীদের থাকতে দেওয়া হয়নি। নির্বাচনের দিন অবাধে ভোট লুট হয়েছে, রাজ্য পুলিশের একাংশকে দলদাসে পরিণত করে তাদের সাহায্য নিয়ে এই কাজ হয়েছে। আমি তো ব্যক্তিগতভাবে বিশ্বাস করি স্বাধীনভাবে কাজ করতে দিলে কোনো কেন্দ্রীয় বাহিনী লাগবে না, আমাদের রাজ্য পুলিশই নির্বাচন করতে পারে। রাজ্য পুলিশে অনেক দক্ষ অফিসার আছেন, যোগ্য অফিসার আছেন, সৎ অফিসার আছেন, কিন্তু স্বাধীনতা কোথায় তাদের হাতে? তাদেরকে তো তৃণমূল কংগ্রেস কার্যত হচ্ছে চাপের মুখে রাখতে 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 তাদের মেরুদণ্ডটাকেই নষ্ট করে দিয়েছে। যে রাজ্যের পুলিশের মেরুদণ্ড সবচাইতে শক্তিশীল ছিল, যে রাজ্যের পুলিশ অনিতা দেওয়ানের উপর ওই রকম ভয়াবহ ঘটনার পরে জ্যোতি বসু নির্দেশ দিয়েছিলেন 48 ঘন্টার ভিতর সব অপরাধীদের গ্রেপ্তার চাই, 26 ঘন্টার ভিতর 13 জন অপরাধীকে গ্রেপ্তার করেছিল। একজন জুভেনাইল কোর্টে গেছিলেন নাবালক বলে, বাকি সকলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। এই রাজ্যের পুলিশই তো করেছিল। তাহলে এই রাজ্যের পুলিশের যদি এই যোগ্যতা থেকে থাকে, তাহলে সেই পুলিশকে আজকে মমতা ব্যানার্জি কোন যোগ্যতায় নামিয়ে এনেছেন সেটা মমতা ব্যানার্জি হিসেব করুন, তিনি তো পুলিশ মন্ত্রী। এই যে ওয়াসিম বলে যে প্রমোটার, এই প্রমোটার বাম আমলে 9 বছর জেল খেটেছিল। শুনে নিন না, বাম আমলে 9 বছর জেল খেটেছিল। তৃণমূল আমল শুরু হওয়ার সময় ফিরহাদ হাকিম তাকে জেল থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন এবং তাকে গার্ডেন রিচ, ওয়াটগঞ্জ, মেটিয়া বুরুজ এই অঞ্চলগুলোতে প্রমোটারির দায়িত্ব দেন। শামস ইকবাল, তার বাবা তাপস চৌধুরী বলে যে পুলিশ অফিসার নিহত হয়েছিলেন, সেই পুলিশ অফিসারের হত্যাকাণ্ডে এই শামস ইকবালের বাবা অভিযুক্ত ছিলেন, যাকে পুলিশ গ্রেপ্তার করেনি। তিনি প্রয়াত হয়েছেন 1 বছর আগে। তার পুত্র শামস ইকবাল ওখানকার কাউন্সিলর। ওখানে 500 পুকুর ভরাট হয়েছে গত 5 বছরের ভিতর। 500 ponds has been filled up। সেই সমস্ত পুকুর ভরাটের জমিতে বেআইনি নির্মাণ হয়েছে। ফিরহাদ হাকিম ওখানকার এমএলএ, শামস ইকবাল ওখানকার কাউন্সিলর, মালা রায় ওখানকার এমপি। তাদের কোনো দায়িত্ব নেই, তারা দেখবেন না? কাউন্সিলরের তো রাস্তা দিয়ে চলতে চলতে দেখা উচিত
বলছে তাই দায়িত্ব আধিকারিকের, কাউন্সিলর জানবে কোন কোথায় কোন গলিতে কি ফ্ল্যাট হচ্ছে, কাউন্সিলর বা মেয়রের হচ্ছে জানা। তাহলে কাউন্সিলর কেন ভোটের সময় সব গলিতে সব বাড়িতে যান? খালি ভোট চাওয়ার জন্য যাওয়াটা দায়িত্ব, আধিকারিকদের দায়িত্ব। কাউন্সিলর দেখবেন না তার ওয়ার্ড অঞ্চলে কোন বাড়িতে পানীয় জল যাচ্ছে না? মেয়র তো, কাউন্সিলর তো নিজেই বলছে আমি জানতাম না। কেন জানতেন না? ইনি তো অপদার্থ। কাউন্সিলর পাড়ার প্রত্যেকটা মানুষের সমস্যা জানবেন, এর জন্যই তো কাউন্সিলর, এর জন্যই তো পঞ্চায়েত। কেন এটা স্থানীয় প্রশাসন যদি না জানে যে কোথায় বেআইনি বাজি কারখানা আছে, স্থানীয় সরকার যদি না জানে কোন বাড়িতে পানীয় জল ঢুকছে না, কোন রাস্তাটা খারাপ, কোন কালভারটা ভেঙে গেছে, তাহলে কিসের স্থানীয় প্রশাসন? এর সবটা কাউন্সিলরের জানার কথা। তিনি পথ চলতে চলতেই তো দেখবেন। এখন তিনি যদি 5 কোটি টাকা দামের গাড়ি চড়ে চলেন তাহলে পরে কি দেখতে পাবেন আমি জানি না, ওই গাড়ির জানলা দিয়ে কত উঁচু পর্যন্ত দেখা যায় আমি জানি না। কিন্তু বাস্তবে হচ্ছে আমরা এটাই জেনে এসেছি চিরকাল, এবং এখনও এই ওয়ার্ডের ক্ষেত্রে জানি যে কাউন্সিলর রাস্তায় থাকেন, কাউন্সিলর প্রতিটি মানুষের সমস্যা দেখেন। আমি মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করছি, কিন্তু আমার কাছে খুবই দুর্ভাগ্যজনক লেগেছে যে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে হাসপাতাল পৌঁছানোর মধ্যে রক্তটা মোছার জন্য কেউ দায়িত্ব নিল না। আপনার বাড়িতে যদি কারো এই ধরনের ঘটনা ঘটে, পুরনো পদ্ধতিতে হলে পরে গ্রাম বাংলার মানুষ এখনও করেন, কিছু গাছের পাতা ফাতা নিয়ে হাতে ডলে যেখানটায় আঘাত লেগেছে সেখানটায় চেপে ধরেন। আর অন্তত তুলো এখন প্রায় সব বাড়িতেই থাকে। মুখ্যমন্ত্রীর বাড়িতে তুলো নেই এটা বিশ্বাস করা কঠিন, একটু ডেটল নেই এটা বিশ্বাস করা কঠিন, একটু বিশ্বাস করা কঠিন। ফলে সেইটা কেউ একজন লাগিয়ে দেবেন, রক্তটা বন্ধ হবে, বা যে রক্তটা এই পর্যন্ত এসেছে সেই রক্তটা মুছে দেওয়া হবে, তারপর হাসপাতালে যাবে, চিকিৎসা হবে, স্টিচ হবে, যা হওয়ার হবে। কিন্তু হাসপাতালের বেড পর্যন্ত রক্তটা থাকতে হবে, এবং সেই রক্তটা হাসপাতালের বেড পর্যন্ত আছে এটা ছবিতে প্রকাশ করতে হবে। এটা বোধহয় মুখ্যমন্ত্রীর পক্ষে একটু ছেলে মানুষই হয়ে গেল। এতটা ছেলে মানুষই বাংলার মুখ্যমন্ত্রীর কাছ থেকে বাংলার জনগণ বোধহয় প্রত্যাশা করে না।